ইউক্রেন সম্ভবত ঠেকায় পড়ে হোক, বাস্তব কারণে হোক, চুক্তির দিকে এগিয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবসময় একটা টাইম বাই করে, একটা মোমেন্টাম বাই করে, একটা মোমেন্টাম সৃষ্টি করে। এই ব্যাপারে কিন্তু সে খুবই এক্সপার্ট। তো এখন কিন্তু দেশের ভিতরে অনেকগুলো সমস্যার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে একটা অভিযোগ, যে অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হাজার হাজার ইউক্রেনের শিশুদেরকে তারা সেখানে ধরে নিয়ে গেছে। এটা কিন্তু সব পলিটিশিয়ানরা করে। কোন একটা সিচুয়েশন ক্রাইসিস হলে ওখান থেকে পাবলিককে অন্যদিকে নিয়ে যায় খুব দ্রুত। এই ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্কিল আছে। যদি ইউক্রেনের এই ডিল এবার না হয় যেমনি প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, তাহলে দীর্ঘমেয়াদী ইউক্রেন রাশিয়া প্লাস ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউএসএর এই দুটো সম্পর্কের মানে কি ধরনের ছেদ পড়তে যাচ্ছে বা কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে? কারণ আপনি জানেন এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা বেশ কয়েকটি চুক্তি দেখলাম, ওনার ভাষা মতো 8টি যুদ্ধ থামিয়েছেন, গাজা চুক্তি করে শান্তি চুক্তি করেছেন, সেখানে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি ছিল না। উনি এরকমই করছেন, মানে উনি একা দায়িত্ব নিয়ে সব করছেন, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা কি সেটি মেনে নিবে আপনার মনে হয়? ইউরোপীয় ইউনিয়নের নেতা বা ইউক্রেনের যেটা মোহাম্মদ রেজা চৌধুরী বলেছেন যে একটা এমন একটা অবস্থা, ইউরোপীয় ইউনিয়নও অনেকটা মানে আমেরিকাকে চ্যালেঞ্জ মোকাবেলার মতো অবস্থানে তার নেই। ইউক্রেন তো নেই। তো আমার কেন যেন মনে হচ্ছে ইউক্রেন 4 বছরের যুদ্ধে এতটা বিধ্বস্ত হয়েছে, তাদের লক্ষ লক্ষ লোক মারা গেছে, 5 থেকে 7 মিলিয়ন লোক বাস্তুচ্যুত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অর্থনীতি ভয়ঙ্কর বিপর্যস্ত, দেশের 1/4 রাশিয়া দখল করে রেখেছে, আরো দখল করার চেষ্টা করছে। ফলে এই অবস্থায় তাদের যুক্তরাষ্ট্র যদি আগামী 3 বছর এই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকবেন, তো তিনি যদি বলেন তিনি আর তাদেরকে অস্ত্র সাহায্য দেবেন না এবং অ্যাডভান্সড অস্ত্র প্রধানত যুক্তরাষ্ট্র সাপ্লাই দিবে, তো যুক্তরাষ্ট্র যদি সেটা না দেয়, ইউরোপের পক্ষে যুক্তরাষ্ট্রের থ্রেটের মুখে ইউরোপও তাদেরকে কতটা হেল্প করবে সেটা সন্দেহজনক। তারা কিছু করার চেষ্টা করবে, যেমন ফ্রান্স 100 রাফায়েল বিমান সাপ্লাই, যুদ্ধ বিমান সাপ্লাই দেওয়ার কথা বলেছে। সেই ধরনের এই 5ম জেনারেশন 5th জেনারেশন ফাইটার জেট সুইডেন কিছু তার সাথে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এই সবই ঝুলে থাকবে, হয়তো অল্প কিছু দেবে এটা। তো ফলে ইউক্রেন সম্ভবত ঠেকায় পড়ে হোক, বাস্তব কারণে হোক, চুক্তির দিকে এগিয়ে যাবে। চুক্তিতে কিছু কিছু অগ্রসর হয়েছে, কথাবার্তা অগ্রসর হয়েছে। একটা হচ্ছে যে 28 দফা থেকে 19 দফায় নেমে এসছে। দফার চাইতে বড় কথা, যুক্তরাষ্ট্র কিছু কিছু সংশোধনে রাজি হয়েছে, যেমন যাদের উদ্বেগগুলা অনেকগুলা তার গুরুত্ব দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপীয় রাষ্ট্রগুলো যেটা বলেছেন তাদেরটাকে কিছু গুরুত্ব দিয়েছে। জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে যেখানে আলোচনা হয়েছে, সেখানে ইউরোপীয় প্রতিনিধিরাও ছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। তো তাদের মধ্যে যে ইউক্রেনের প্রতিনিধিরা ছিলেন, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে বেশ কিছু অ্যাডভান্স হয়েছে, অগ্রগতি হয়েছে। মানে যুক্তরাষ্ট্র তার যে 28 দফা যে অবস্থান ছিল তার থেকে নিজেই কিছুটা সরে এসছে, সংশোধন রাজি। আরো কিছু স্টিকিং পয়েন্ট আছে, সেই স্টিকিং পয়েন্টের মধ্যে খুব মানে আমি যেটা সর্বশেষ দেখলাম গার্ডিয়ানে এবং লেফিগারোর ইংলিশ ভার্সনে দেখলাম, সেটা হচ্ছে ইয়েতে আপনার রাশিয়া অনেক রাশিয়ার কাছে যত ইউক্রেনিয়ান বন্দী আছে, যুদ্ধবন্দী, তাদের সবাইকে ছেড়ে দেবে, নিশ্চয়ই এরাও ছেড়ে দেবে। এক, রাশিয়ার বিরুদ্ধে একটা অভিযোগ, যে অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হাজার হাজার ইউক্রেনের শিশুদেরকে তারা সেখানে ধরে নিয়ে গেছে, সেখানে এইটা তাদেরকে ছেড়ে দেওয়ার কথা। এই সমস্ত কতগুলো জিনিস আছে। আর একটা হচ্ছে রাশিয়া বলেছে ইউক্রেনের মাত্র 1 লক্ষ সৈন্য থাকতে হবে, এর বেশি থাকতে পারবে না, এখন আছে 8 লক্ষ। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সেটা করেছিল 6 লক্ষ, 28 দফাতে সেটা 6 লক্ষ। ফলে এটার ব্যাপারে হয়তো রাশিয়া এই 6 লক্ষ আরো কমানোর চেষ্টা করবে, যুক্তরাষ্ট্র কিন্তু 6 লক্ষ, এইটা একটা। তারপরে হচ্ছে
মানে ইউক্রেন ন্যাটোতে জয়েন করতে পারবে না। এইটার ব্যাপারে সম্ভবত টানাহেঁচড়া হবে, কিন্তু আমার ধারণা ন্যাটোতে না যাওয়ার ব্যাপারে কনস্টিটিউশনে সংশোধন করে সেখানে না লেখা হলেও ইউক্রেনের এইটার ব্যাপারে মোটামুটি আনঅফিসিয়ালি একটা আগামী 10-15 বছর এটা চিন্তা করা হবে না, এরকম কোনো একটা গ্যারান্টি দেওয়া হবে তাদেরকে। সৈন্য সংখ্যা আরো 8 লক্ষ থেকে 6 লক্ষ রাষ্ট্রতে নামিয়ে আনলে ইউক্রেন খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বস্তুতপক্ষে এখন যুদ্ধ করার মতো তারা রিক্রুট পাচ্ছে না। অনেক ইউথরা মানে আর যুদ্ধে যেতে চাচ্ছে না, লাখ লাখ মারা গেছে। ফলে এই অবস্থায় আমার কেন জানো হচ্ছে এক্সস্টেড, ইউক্রেন এক্সস্টেড, ঠেকায় পড়ে তারা মানে সম্ভবত আরো কিছু দেন দরবার হবে, দর কষাকষি হবে। বরং আমার অন্য একটা আশঙ্কা, এইখানে দর কষাকষি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের চাপে এবং ট্রাম্পের নিজেও, তিনি যদিও 28 দফা বলেছেন, হুমকি দিয়েছেন, তারা একেবারে অকৃতজ্ঞ, জিরো কৃতজ্ঞতা প্রকাশ করে না, এগুলা বলেছেন, সেটা একটা হুমকির মতো, চাপ সৃষ্টি করার মতো। কিন্তু বস্তুতপক্ষে আমার ধারণা তিনি নিজেও এটা তার সেক্রেটারি অফ স্টেটকে পাঠিয়েছেন আলোচনা করার জন্য। ফলে তিনি নিজে এই 28 দফায় স্টিক করতে নিশ্চয়ই চান। এক, 2 নম্বর হচ্ছে যে এই দফাগুলো বা তিনি দিয়েছেন, তার সাথে মাসের পর মাস ধরে তার স্পেশাল এনভয় রাশার জন্য ইউক্রেন বিষয়ক উইটকফ, তিনি আলোচনা করেছেন। তার সাথে আলোচনা এবং তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিটেইলস মাসের পর মাস ডিটেইল আলোচনা হয়েছে, তার ভিত্তিতে এগুলো ডেভেলপ করা হয়েছে। তো ফলে এখন রাশা তারপরও এইটার থেকে পুতিন বরং মানে আরো অবস্থান অনড় রাখতে পারে, যে 6 লাখেও না, আপনার তিনি কি রাজি হতে পারে। আপনার কি মনে হয় পুতিন অনড়, নাকি পুতিন কিছুটা নীরব, বা পুতিন এখানে বলা যায় যে আমরা যেটাকে বলতে পারি দর্শকের মতো উপভোগ করছেন? বিশেষ করে এখন তো আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, টুইট পাল্টা টুইট, বিশেষ করে জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের টিম এবং প্রেসিডেন্ট ট্রাম্প, যেমন আলাস্কাতে আমরা যে পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে আমরা সভাটা দেখলাম বা আলোচনা দেখলাম, সেখানে যেমন প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে 5টি বিষয় উল্লেখ করা হয়েছিল, যেটি আসলে আমরা একটু বলতে পারি যে 5টি: ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান, সেনাবাহিনী কমানো, রুশ ভাষায় সাংবিধানিক সুরক্ষা, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার। রাশিয়া কিন্তু এখনো তাদের এই 5টা বিষয়ের উপর কিন্তু জোর দিচ্ছে, যেমনটা আমরা দেখলাম যে কি রাশিয়ার পক্ষ থেকে বারবারই এটা বলা হচ্ছে, এইগুলো যদি ঠিক থাকে তাদের আসলে 28 দফা 19 দফা বা কত দফা সেইটিতে তাদের কিছু যায় আসে না। কিন্তু আমি রেজা ভাইয়ের কাছে যেমন জানতে যেটা চাই, যে হঠাৎ করে এইরকম তাড়াহুড়ো কেন? মানে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প, যেটা আমাদের মাহমুদুল্লাহ ভাই বললো, এক প্রকার চাপ প্রয়োগ করে জেলেনস্কিকে রাজি করানোর একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর আগে যেমনটা আমরা দেখলাম আলোচনা করা, বা প্রেসিডেন্ট ট্রাম্পও রাশিয়াকে বারবার হুমকি দিয়েছিল বিভিন্ন বিষয়ে, বলা হচ্ছিল, কিন্তু এবার আমরা দেখলাম একটু ব্যাকফুটে এবং কিছুটা নমনীয়। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত মানে চাচ্ছেন এই চুক্তিটা যাতে হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত তাড়াহুড়ো কেন প্রেসিডেন্ট ট্রাম্পের? আমার ক্ষুদ্র অবজারভেশনে যেটা মনে হয়, আমার ভুল হলে বা কোথাও লিমিটেশন থাকলে মহম্মদ ভাই সেটা আমাকে শুধরে দেবেন। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবসময় একটা টাইম বাই করে, একটা মোমেন্টাম বাই করে, একটা মোমেন্টাম সৃষ্টি করে। এই ব্যাপারে কিন্তু সে খুবই এক্সপার্ট। এখন কিন্তু দেশের ভিতরে অনেকগুলো সমস্যার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। দেখেছেন যে রিসেন্ট কয়েকটা নির্বাচনে ভার্জিনিয়াতে, ফিলাডেলফিয়াতে, ইভেন নিউ ইয়র্কে ট্রাম্পের কিন্তু যে মেগা যেটা বলে, সেখানে কিন্তু ট্রাম্প কোনো সুবিধা করতে পারে নাই। দ্বিতীয়ত আপনি দেখেছেন যে গ্রিন সেও কিন্তু হুমকি দিচ্ছে যে সে হুমকি দেয় না, শুধু ঘোষণা করে দিয়েছে যে সে 5ই জানুয়ারিতে রিজাইন করবে কংগ্রেস থেকে। তো নানান রকমের চাপ কিন্তু, এবং কংগ্রেস থেকেও নানান রকমের চাপের মধ্যে কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প আছে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে তারপরে তার যে নিজস্ব যে বিগ বিউটিফুল বিল, এখানে যে ওবামা কেয়ারকে আপনি কমপ্লিটলি ডিনাউন্স করে বা মুছে দিয়ে একটা নতুন একটা মেডিকেল বা ফ্যাসিলিটিস দেওয়ার জন্য চেষ্টা করছে, এটাও খুব একটা জনপ্রিয়তা পাবে বলে সে মনে করে না। অতএব সে যাচ্ছে পুরো দেশের লোকদেরকে দ্রুত এইখান থেকে দৃষ্টিটাকে
অন্যদিকে নিয়ে যাওয়া, এটা একটা কারণ। যে এটা কিন্তু সব পলিটিশিয়ানরা করে, কোন একটা সিচুয়েশন ক্রাইসিস হলে ওখান থেকে পাবলিককে অন্যদিকে নিয়ে যায় খুব দ্রুত, এই ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্কিল আছে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে সে এখন যে বিশ্বের রাজনীতিতে আমেরিকার যে একটা এক ধরনের কোণঠাসা অবস্থা হয়েছে, সেখান থেকে সে চাচ্ছে বিশেষ করে ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়ে, রাশিয়াকে সাপোর্ট করতে গিয়ে আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে তার যে একটা বেকায়দা সিচুয়েশন, এখান থেকে সে দ্রুত চাচ্ছে যাতে বের হতে পারে। আরেকটা কারণ মনে হইতেছে যে আপনার তার যেমন একটা স্বপ্ন আছে নোবেল পুরস্কার, এবার পায়নি, আগামী বার যদি পায় তো সে অলরেডি বলে সে নাকি 8টা যুদ্ধ থামিয়ে দিয়েছে। কোন 8টা যুদ্ধ সে থামিয়ে দিয়েছে কোনো ব্যাখ্যা নাই। তো সে চাচ্ছে যে এইরকম একটা যদি চুক্তি সে করতে পারে এবং এটা যদি মিডিয়াকে সে খাওয়াতে পারে এবং এটা যদি সে ইউক্রেনকে খাওয়াতে পারে, রাশিয়াকে খাওয়াতে পারে, তাহলে দেখা যাবে যে সে এইখানে ইউক্রেনের এতদিনের যুদ্ধ, এত লক্ষ লক্ষ লোকের মৃত্যু, এত হিংস্রতা, এটার পিছনে সে একটা তার নিজের নেতৃত্বে সে একটা শান্তি তথাকথিত একটা শান্তি সে স্থাপন করলো। তাতে ফলে যদি তার আগামী বছরের নোবেল পুরস্কারটা আরেকটু কাছে আসে, তো এই ধরনের সমস্ত চিন্তা নিয়ে ক্যারিসমেটিক লিডার তো হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন, রাজনীতিবিদদের কাজই আসলে এমন যে মানুষের মাইন্ডকে নিয়ে খেলা করা বা যেটা আপনি বলেন ডাইভার্ট করার একটা প্রচেষ্টা সবসময় রাজনীতিবিদদের থাকে। আমরা দেখি আসলে শেষ পর্যন্ত কি হয়, এই ডিল হয় কিনা বা এটা আলোর মুখ দেখে কিনা, সেটা আমাদের নজরে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।